সুপ্রিয় দর্শকবৃন্দ, এবিসি লার্নিং ঢাকা এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা এই চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত দেখছেন, শেয়ার, লাইক এবং আপনার মূল্যবান কমেন্ট করছেন। আমি আলোচনা করছিলাম IAS 7 স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোজ। ইতিমধ্যে আমি এই বিষয়ে একটি পর্ব আলোচনা করেছি। আজকের দ্বিতীয় পর্ব শুরু করার পূর্বে চলুন এক নজর দেখে নিই আমরা বিগত পর্বে কি নিয়ে আলোচনা করছিলাম। আমরা বিগত পর্বে আলোচনা করছিলাম IAS 7 স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোজ এর প্রথম পার্ট। সেখানে আমরা দেখেছিলাম ইম্পর্টেন্স অফ ক্যাশ ফ্লোজ, ক্লাসিফিকেশন অফ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, কীভাবে প্রিপারেশন করতে হয় ক্যাশ ফ্লো স্টেটমেন্টের, সেই বিষয়গুলো আমরা একটু দেখিয়েছিলাম। এবং ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কাকে বলে বা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কি, এর উদ্দেশ্য কি, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আমরা কেন তৈরি করি বা প্রয়োজনীয়তা, যেটা আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের সাথে আলোচনা করেছি। আমরা দেখেছিলাম ক্যাশ ফ্লো স্টেটমেন্টের ক্লাসিফিকেশন, অপারেটিং অ্যাক্টিভিটিস, ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস, এবং কোন কোন সোর্স থেকে আমাদের নগদ টাকা আসে এবং নগদ টাকা চলে যায় বা নির্গমন হয়। এই তিনটি সোর্স রয়েছে, অপারেটিং অ্যাক্টিভিটিস, ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। আমরা দেখেছি কোনগুলোকে অপারেটিং অ্যাক্টিভিটিস বলা হয়, কোনগুলোকে ইনভেস্টিং অ্যাক্টিভিটিস বলা হয় এবং কোনগুলোকে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস বলা হয়। অর্থাৎ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট শেখার যে প্রাথমিক যে ধারণা, যারা বিশেষ করে বিগিনার্স, তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই দ্বিতীয় পর্ব দেখার পূর্বে আপনারা প্রথম অংশটি দেখে নেবেন। সেখানে আরও দেখেছিলাম যে কোম্পানির কিছু সিগনিফিক্যান্ট নন ক্যাশ অ্যাক্টিভিটিস রয়েছে, সেগুলো কিভাবে ট্রিটমেন্ট দিতে হয়। আমরা দেখেছিলাম ক্যাশ বেসিস অফ অ্যাকাউন্টিং এবং অ্যাক্রুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিংয়ের বেসিক কিছু আলোচনা। আমরা দেখেছিলাম যে ক্যাশ বেসিস অফ অ্যাকাউন্টিং এবং অ্যাক্রুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিংয়ের নেট ইনকাম কিভাবে ডিফার করে। সুপ্রিয় দর্শক, তাহলে চলুন শুরু করি আমাদের আজকের পর্ব, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 7 স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোজ পার্ট 2। তার আগে আপনি যদি নতুন ভিউয়ার হন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং এই ভিডিওটি দেখার পূর্বে অবশ্যই প্রথম পর্ব দেখে নিন, যাতে আপনার একটি কনসিস্টেন্সি থাকে এবং বুঝতে সুবিধা হয়। Welcome to ABC Learning Dhaka. সুপ্রিয় দর্শক বৃন্দ, প্রথমে আজকে আমরা একটি এক্সাম্পল নিয়ে আলোচনা করব, যেখানে দেখব নেট ইনকাম আন্ডার ক্যাশ বেসিস অফ অ্যাকাউন্টিং এবং অ্যাক্রুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিং, এই দুইটির মধ্যে কীভাবে ভ্যারি করে, এবং ক্যাশ বেসিস এবং অ্যাক্রুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিং দুইটি পদ্ধতির পার্থক্যের কারণে কিভাবে ক্যাশ ফ্লো স্টেটমেন্টে আমরা রিকনসিলিয়েশন করতে পারি। কারণ পূর্বে আলোচনা করেছি যে ক্যাশ বেসিস অফ অ্যাকাউন্টিং কনসিডার্স অনলি দ্য ক্যাশ, কোনো বাকিতে ক্রয় বা বাকিতে বিক্রয় বা বাকিতে কোনো লেনদেন এখানে লিপিবদ্ধ করা হয় না, অর্থাৎ নন ক্যাশ কোনো ট্রানজ্যাকশন এখানে লিপিবদ্ধ হবে না। অন্যদিকে অ্যাক্রুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিং নগদ এবং বাকি উভয়টি লিপিবদ্ধ করা হয়। যাই হোক, আমরা একটি এক্সাম্পল নিয়ে শুরু করি। ABC কোম্পানি ইজ এনগেজড ইন এ সার্ভিস বিজনেস। During 2019, the company billed its customers for টাকা 1 লাখ টাকা। অর্থাৎ 2019 সালে ABC কোম্পানি 1 লক্ষ টাকার সেবা প্রদান করেছে। These billings resulted in cash payment to the company 80,000 টাকা in 2019 and 20,000 টাকা in 2020। অর্থাৎ এই সেবা প্রদানের পরে 2019 সালে পাওয়া গেছে 80,000 টাকা এবং 2020 সালে পাওয়া যাবে 20,000 টাকা। The company incurred expenses for 70,000 টাকা while carrying out these services during 2019। 2019 সালে এই সেবাটি 1 লক্ষ টাকার সেবা প্রদানের জন্য তারা খরচ করেছেন 70,000 টাকা। এই 70,000 টাকার মধ্যে 40,000 টাকা পে করা হয়েছে 2019 সালে এবং 30,000 টাকা পে করা হয়েছে 2020 সালে। আমরা ধরে নিলাম আর কোনো রেভিনিউ বা এক্সপেন্স বা অন্য কোনো লেনদেন ওই বছরে সংঘটিত হয়নি। তাহলে আমরা যদি এটি এক্সাম্পলটি সলিউশন দেখি, তাহলে দেখব যে
ইফ দ্য কোম্পানি ফলোজ ক্যাশ বেসিস অফ অ্যাকাউন্টিং, তাহলে রেভিনিউ হবে 2019 সালে 80,000 টাকা, কারণ তারা সেবা প্রদান করেছে 1 লাখ টাকা, কিন্তু টাকা রিসিভ করেছে কত এখানে আমরা একটু দেখে নেই, 80,000 টাকা। আর এক্সপেন্সেস 70,000 টাকার মধ্যে এই বছরে পরিশোধ করা হয়েছে 40,000 টাকা, তাহলে আমার এক্সপেন্সেস হবে এখানে -40,000 টাকা, তাহলে আমার নেট ইনকাম হচ্ছে 40,000 টাকা। আর 2008 সালে আমরা ধরে নিলাম সবগুলো জিরো, এখানে কোনো ইনফরমেশন আমাদের নেই। আমরা 2018 সাল রেখেছি কারণ হলো ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি করার জন্য আমার কম্পারেটিভ ইনফরমেশন প্রয়োজন হবে। যাই হোক, এটি যেহেতু একটা ছোট এক্সাম্পল, এখানে কম্পারেটিভ ইনফরমেশন নেই, বাট যখন বাস্তব অঙ্ক করা হবে অবশ্যই 2 বছরের কম্পারেটিভ ইনফরমেশন লাগবে, যেটা আমরা IAS 1 প্রেজেন্টেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টসের একটি রিকোয়ারমেন্ট, যে কম্পারেটিভ ইনফরমেশন আপনার ফাইন্যান্সিয়াল ডাটা কমপক্ষে 2 বছরের জন্য মেনটেন করতে হবে। 2 বছর, 3 বছর, 4 বছর হতে পারে। যাই হোক, সাধারণত স্ট্যান্ডার্ড হলো পাশাপাশি বা কনজিকিউটিভ 2 বছরের ইনফরমেশন রাখা হয়। এনিওয়ে, এখন যদি কোম্পানি অ্যাক্রুয়াল বেসিস ফলো করে তাহলে আমরা রেভিনিউ দেব নগদ, বাকি দুইটি। সেখানে রেভিনিউ হবে আমাদের 1 লক্ষ টাকা 2019 সালে, এবং এক্সপেন্সেস হবে আমার 70,000 টাকা। তাহলে দেখা যাচ্ছে নেট ইনকাম আন্ডার ক্যাশ বেসিস হচ্ছে 40,000 টাকা, নেট ইনকাম আন্ডার অ্যাক্রুয়াল বেসিস হচ্ছে আমার 30,000 টাকা। তাহলে প্রশ্ন হলো কেন আমার পার্থক্য হচ্ছে? কারণ পার্থক্য হচ্ছে আমাদের ক্যাশ রিসিভড এবং ক্যাশ পেমেন্টের পার্থক্যের কারণে। এখন যদি আমরা একটা ব্যালেন্স শিট বা স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন তৈরি করি, তাহলে দেখব যদি কোম্পানি ক্যাশ বেসিস ফলো করে তাহলে অ্যাসেটের মধ্যে থাকবে আমাদের অ্যাকাউন্টস রিসিভেবল, এটা আমার থাকবে না, কারণ ক্যাশ বেসিসে কোনো নগদ লেনদেন ছাড়া বাকি কোনো লেনদেন লিপিবদ্ধ করা হয় না। আর ক্যাশ থাকবে আমার কত, আমি পাশে দেখিয়েছি, ক্যাশ রিসিভ ছিল 80,000, ক্যাশ এক্সপেন্স ছিল 40,000, তাহলে ক্যাশ থাকবে আমার এখানে 40,000। আমি যদি ইকুইটি অ্যান্ড লায়াবিলিটি যাই, অ্যাকাউন্টস পেয়েবল থাকবে না, কারণ হলো এখানে বাকি লেনদেন লিপিবদ্ধ করা হবে না। ইকুইটি আমরা ধরে নিলাম ওপেনিং ক্যাপিটাল 0, নেট ইনকাম হলো আমার কত টাকা ক্যাশ বেসিসে 40,000 টাকা, তাহলে আমার ক্যাপিটাল হলো এখানে 40,000 টাকা, আমার এখানে টোটাল হচ্ছে আমার 40,000 টাকা। তাহলে আমার টোটাল অ্যাসেট এবং টোটাল লায়াবিলিটি সেটা কি হয়ে গেল, আমার সমান হয়ে গেল। এখন যদি কোম্পানি অ্যাক্রুয়াল বেসিস ফলো করা হয় তাহলে আমার অ্যাসেটের মধ্যে অ্যাকাউন্টস রিসিভেবল সেটা হবে আমার 20,000 টাকা, কারণ আমি 1 লক্ষ টাকার সেবা প্রদান করে 80,000 টাকা পেয়েছিলাম, বাকি 20,000 টাকা বাকি ছিল। আর ক্যাশ রিসিট আমার 40,000 টাকাই থাকবে, তাহলে আমার টোটাল অ্যাসেট হচ্ছে 60,000 টাকা। আর ইকুইটি অ্যান্ড লায়াবিলিটি যদি বলি তাহলে অ্যাকাউন্টস পেয়েবল আমরা একটু দেখে নিই, আমরা সার্ভিস খরচ করেছিলাম 70,000 টাকা, তার মধ্যে 2019 সালে প্রদান করেছি 40,000 টাকা, বাকি 30,000 টাকা আমরা এখনও প্রদান করিনি, মানে অ্যাকাউন্টস পেয়েবল। তাহলে আমি অ্যাকাউন্টস পেয়েবল এখানে দেখাবো কত, 30,000 টাকা। আর ইকুইটিতে আমার ওপেনিং ক্যাপিটাল ধরে নিলাম 0, আর নেট ইনকাম আমাদের ক্যাশ অ্যাক্রুয়াল বেসিসে কত হয়েছিল আমাদের 30,000 টাকা, তাহলে এটা 30,000 বসিয়ে দিলে 0 + 30,000, তাহলে আমার হচ্ছে 30,000 টাকা। তাহলে আমার ব্যালেন্স শিট বা স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন দুইটিকে আমার মিলে গেল। এখানে দেখলাম যে ক্যাশ বেসিস অফ অ্যাকাউন্টিং ফলো করি আর অ্যাক্রুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিং ফলো করি, যেটাই ফলো করি না কেন আমার ব্যালেন্স শিট মিলে যাবে। পার্থক্য হলো যেখানে শুধু ক্যাশ, এখানে আমরা ক্যাশ এবং আদার ট্রানজ্যাকশন কনসিডার করেছি। তো সুপ্রিয় দর্শকবৃন্দ, আশা করি বুঝতে পেরেছেন দুইটি বিষয় কিভাবে আমরা রিকনসাইল করতে পারি, এবং এই জিনিসটি যদিও ক্যাশ ফ্লো স্টেটমেন্টের সাথে এখানে সরাসরি জড়িত না, কারণ হলো এটি আলোচনা করার কারণে আমাদের ভিডিও অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে, বাট এটি যারা বিগিনার্স বিশেষ করে এদের বোঝার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি এক্সাম্পল, যে কেন আমাদের ক্যাশ বেসিস অফ অ্যাকাউন্টিং এবং অ্যাক্রুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিংয়ের পার্থক্য হয়, এবং কেন ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করতে গেলে নেট ইনকাম আমার ক্লোজিং ক্যাশের সমান হয় না, বেশি হতে পারে অথবা কম হতে পারে। এখন আমরা যদি এই উপরের লেনদেন থেকে আমরা একটি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি করি, ক্যাশ বেসিস অফ অ্যাকাউন্টিং এবং অ্যাক্রুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিংয়ের যে পার্থক্য হয়েছে, তাহলে আমরা দেখব যে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কীভাবে আমরা রিকনসাইল
করতে পারি। তাহলে আমরা যদি আরেকটি এক্সাম্পল এখানে দেখি, এবিসি কোম্পানি স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোস ফর দ্য ইয়ার এন্ডেড 31 ডিসেম্বর 20। তাহলে আমরা আপনারা জানেন বা আমরা পরবর্তীতে আলোচনা করব যারা বিগিনার্স, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট যখন তৈরি করা হয় তখন নেট প্রফিট বা নেট ইনকাম নেওয়া হয় আন্ডার অ্যাক্রুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিং। তাহলে আন্ডার অ্যাক্রুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিংয়ে আমাদের নেট ইনকাম ছিল কত টাকা আমরা একটু দেখে নিই। আমাদের অ্যাক্রুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিংয়ে নেট ইনকাম ছিল আমার 30,000 টাকা। তাহলে আমি যখন শুরু করব এখানে নেব আমি 30,000 টাকা। এখানে অ্যাকাউন্টস রিসিভেবল ইনক্রিজ, অ্যাকাউন্টস পেয়েবল ইনক্রিজ, দুইটার কারণে কি ইফেক্ট হয় সেই জিনিসটা আমরা এখন একটু আলোচনা করে নেই। সেটি হলো আপনার যদি কারেন্ট অ্যাসেট বৃদ্ধি পায় তাহলে ক্যাশ ফ্লো স্টেটমেন্টে যতটুকু বৃদ্ধি পাবে ততটুকু পরিমাণ আমরা কমিয়ে দিব। অর্থাৎ পূর্বে বলেছি যে দুইটি কম্পারেটিভ বছর থাকবে, যেমন এখানে আছে 2018 এবং 19। অ্যাকাউন্টস রিসিভেবল এইখানে ছিল আমার 500 টাকা, এখানে হয়ে গেল সেটা আমার 1000 টাকা। তাহলে এই ক্ষেত্রে আমার অ্যাকাউন্টস রিসিভেবল ইনক্রিজ করছে কত চলতি বছরে 500 টাকা। এই ইনক্রিজের কারণে আমার ইফেক্টটা কি হচ্ছে আমি সেই ইফেক্টটা আমি এখানে আলোচনা করছি। অনেকে এটা বিশেষ করে ছাত্রছাত্রীরা মুখস্থ রাখে যে ক্যাশ ফ্লো স্টেটমেন্টে কারেন্ট অ্যাসেট বৃদ্ধি পেলে আমরা যখন ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করব তখন মাইনাস করব, এবং কারেন্ট অ্যাসেট যদি কমে যায় তাহলে আমরা কি করব সেটি প্লাস করব। অন দ্য আদার হ্যান্ড যদি কারেন্ট লায়াবিলিটি যদি আমার বাড়ে তাহলে আমি ক্যাশ ফ্লো স্টেটমেন্টে সেটা কি করব আমি বাড়িয়ে দেব, এবং কারেন্ট লায়াবিলিটি যদি কমে তাহলে ক্যাশ ফ্লো স্টেটমেন্টে আমি এটি কমিয়ে দেব। আমরাও সাধারণত ছাত্রছাত্রীদেরকে মুখস্থ রাখতে বলতাম, বাট আমি এখানে অনেকেই প্রশ্ন করেছিলাম, অনেক গুরুজন বা অনেক বয়োজ্যেষ্ঠ যারা অনেক কিছুই জানেন, আমি অনেক সময় হয়তো আমারই ব্যর্থতার কারণে তাদের কাছে ব্যাখ্যাটি পাইনি হয়তো ওইভাবে, বাট আমি নিজে একটি চেষ্টা করে একটা থিওরি দাঁড় করিয়েছি। সেটা হলো যে অ্যাকাউন্টস রিসিভেবল ইনক্রিজ মিনস দ্য কোম্পানি ডিড নট রিসিভ ক্যাশ। অর্থাৎ যদি অ্যাকাউন্টস রিসিভেবল বেড়ে যায়, যেমন আমি এখানে পূর্বের থেকে আলোচনা করলাম এখানে যে 500 টাকা ছিল, এখন অ্যাকাউন্টস রিসিভেবল বেড়ে 1000 টাকা হলো, এর অর্থ হলো যে আপনি অ্যাকাউন্টস রিসিভেবল কাস্টমারের কাছ থেকে টাকা আদায় করতে পারেননি, সেই কারণে অ্যাকাউন্টস রিসিভেবল কমে বেড়ে গেছে। আর টাকা আদায় করতে পারিনি মনে তাহলে আমার কি ক্যাশ কম আছে। তো যেহেতু ক্যাশ আমার কম রয়েছে, আমি সেটা এখানে কি করব, এখন আমি যখন ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করব তখন সেটা আমি এখানে অ্যাক্রুয়াল বেস অফ অ্যাকাউন্টিংয়ে কমিয়ে দিব। তাহলে আমার ক্যাশ বেস অফ অ্যাকাউন্টিংয়ের সাথে রেকনসাইল হয়ে যাবে। আর কারেন্ট অ্যাসেট যদি কমে যায় ক্যাশ ফ্লোতে আমি বেড়ে যাবে। কিভাবে হতে পারে যে অ্যাকাউন্টস রিসিভেবল যদি আমার কমে যায় তার অর্থ হলো যে আমি কাস্টমারের কাছ থেকে টাকা কি করেছি, বেশি রিসিভ করেছি। বেশি রিসিভ করার কারণে আমার হাতে টাকা বেশি আছে, সেজন্য ক্যাশ ফ্লোতে আমি কি করে দেব, যোগ করে দেব। আমি বলছি উল্টোটা চিন্তা করি, যদি কারেন্ট লায়াবিলিটিস বেড়ে যায় তাহলে কি হবে। কারেন্ট লায়াবিলিটিস বেড়ে যাওয়া মানে হলো আমি আমার সাপ্লায়ার্সদের টাকা কম পরিশোধ করেছি। তাহলে কম পরিশোধ করা মানে হলো আমার হাতে টাকা বেশি রয়েছে। আমি আবার রিপিট করছি, আমার কারেন্ট লায়াবিলিটিস বেড়ে যাওয়া এর মানে হলো আমি আমার সাপ্লায়ারদেরকে কম পরিশোধ করেছি। তাহলে কম পরিশোধ করেছি মানে আমার হাতে টাকা বেশি রয়েছে। যেহেতু টাকা হাতে বেশি আছে আমি ক্যাশ ফ্লোর সাথে রেকনসাইল করলে এখন কি করে দেব, আমি যোগ করে দেব। আর যদি এটা চিন্তা করি আমার কারেন্ট লায়াবিলিটিস কম রয়েছে হাতে, সে অ্যাকাউন্টস পেয়েবল কমে গেছে, এর মানে হলো আমি আমার সাপ্লায়ার্সদের টাকা বেশি পে করেছি। বেশি পে করার কারণে আমার হাতে টাকা কম রয়েছে। কম থাকার কারণে আমি সেটা এখন ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করার সময় আমি কি করব, এখন সেটাকে কমিয়ে দিব। আমি আবার বলছি কারেন্ট লায়াবিলিটিস কমে যাওয়া মানে হলো কি আমার ক্যাশ পেমেন্ট বেশি হয়ে যাওয়া। ক্যাশ পেমেন্ট বেশি হয়েছে মানে হাতে ক্যাশ কম রয়েছে, সেজন্য আমরা বলতে পারি কি লেস ক্যাশ ইন হ্যান্ড মিনস আমি তাহলে এখন কি করব, সেটা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট রেকনসাইল করার জন্য বিয়োগ করে দেব। তাহলে আশা করি বুঝতে পেরেছেন যে কেন আমরা কারেন্ট অ্যাসেট বৃদ্ধি পেলে ক্যাশ ফ্লো কমিয়ে দিই এবং কারেন্ট অ্যাসেট কমে গেলে ক্যাশ বাড়িয়ে দেই। আবার কারেন্ট লায়াবিলিটিস বেড়ে গেলে ক্যাশ ফ্লোতে যোগ করি এবং কারেন্ট লায়াবিলিটিস কমে গেলে ক্যাশ ফ্লোতে এটি বিয়োগ করি। আমি পরবর্তীতে আরও কয়েকটি এক্সাম্পল বা আরও কয়েকটি আইটেম নিয়ে আলোচনা করব যে সেখানে কীভাবে
অ্যাসেট বা লায়াবিলিটিস বাড়লে বা কমলে আমরা ইফেক্টটা দেখাই। যাই হোক, আমি ক্যাশ ফ্লো স্টেটমেন্টে চলে যাই। তাহলে অ্যাকাউন্টস রিসিভেবল ইনক্রিজ, তার মানে কারেন্ট অ্যাসেট ইনক্রিজ, মানে আমার কি হবে, ক্যাশ ফ্লোতে কি করব, মাইনাস করব। ইয়েস, তাহলে মাইনাস করলে আমার ইনক্রিজ করেছে কত টাকা, 20,000 টাকা। আমি কি করলাম, মাইনাস করে দিলাম। আর অ্যাকাউন্টস পেয়েবল ইনক্রিজ, তার মানে লায়াবিলিটি বৃদ্ধি পেয়েছে। লায়াবিলিটি বৃদ্ধি পেলে আমি কি করব, ক্যাশ ফ্লোতে যোগ করে দেব 30,000 টাকা, কারণ আমার 70,000 টাকার মধ্যে 40,000 টাকা পরিশোধ করেছি, বাকি পরিশোধ করিনি। তাহলে ক্লোজিং ক্যাশ যেটা আমার 40,000 টাকা, সেটা আমার মিলে যাবে। কার সাথে মিলে যাবে, নেট ইনকাম আন্ডার ক্যাশ বেসিস অফ অ্যাকাউন্টিং। তাহলে ক্যাশ বেসিস অফ অ্যাকাউন্টিং নেট ইনকাম ছিল কত, আমার 40,000 টাকা, এবং এখানে আমার স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো যখন করলাম সেখানেও আমার ক্লোজিং ক্যাশ হচ্ছে আমার 40,000 টাকা। আর যদি আমরা ব্যালেন্স শিট দেখি, তাহলে এখানেও আমার ক্লোজিং ক্যাশ আমার কত রয়েছে, এইখানে আমার রয়েছে ক্যাশ বেসিসে ক্লোজিং ক্যাশ 40,000 টাকা। তার মানে আমার সব দিকেই মিলে যাচ্ছে। তাহলে মিলে যাওয়ার কারণগুলো হলো এইটাই, যে আমরা যখন রেকনসাইল করব, যে পার্থক্যগুলো রয়েছে সেগুলো আমার রিকনসাইল হয়ে যাবে। তো দর্শকবৃন্দ, যদি একটু ডিফিকাল্ট মনে হয়, আপনি আবার রিউইন্ড করে বিষয়টি দেখবেন, আশা করি বুঝতে পারবেন। আমরা আরও একটি এক্সাম্পল আপনাদের সাথে আলোচনা করব, যেটি পরিস্থিতি 2 বলতে পারি, নন ক্যাশ এক্সপেন্সেস অর গেইনস। অনেক ক্ষেত্রে মনে করতে পারেন যে নন ক্যাশ গেইনস বা এক্সপেন্সেস যদি থাকে, সেখানে ক্যাশ ফ্লো স্টেটমেন্টে কীভাবে প্রভাব পড়বে। সো অনেক সম্মানিত দর্শক আমাকে প্রথম পর্ব দেখার পরে প্রশ্ন করেছেন যে ক্যাশ ফ্লো স্টেটমেন্টে কেন ডেপ্রিসিয়েশন দেখাবো। প্রশ্নকর্তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং আমি চেষ্টা করছি এখানে উত্তরটি এই ভিডিওতে দেওয়ার জন্য। যে নন ক্যাশ এক্সপেন্সেস হলো যে এক্সপেন্সেসগুলো আমাদের ক্যাশে হয় না, যেমন হতে পারে ডেপ্রিসিয়েশন, যেমন হতে পারে আপনার লস অন সেল অফ ফিক্সড অ্যাসেট, অথবা হতে পারে গেইন অন সেল অফ ফিক্সড অ্যাসেট। এগুলোকে বলা হয় নন ক্যাশ এক্সপেন্সেস এর গেইনস, যেটা আমরা অপারেটিং অ্যাক্টিভিটিসের মধ্যে দেখিয়ে থাকি। এখন অ্যাসিউম দ্য কোম্পানি এনকার্ড 10,000 টাকা নন ক্যাশ এক্সপেন্স, সে ধরে নিলাম ডেপ্রিসিয়েশন, হুইচ ইজ নট ইনক্লুডেড ইন দ্য অ্যাবভ এক্সপেন্সেস ইন 2019। অর্থাৎ 2019-এ আমরা পূর্বে যে এক্সাম্পলটি দেখেছিলাম, সেখানে আমাদের এই যে 70,000 টাকা যে আমাদের খরচ হয়েছিল, এটার মধ্যে অন্তর্ভুক্ত নাই। তাহলে এখন সেটা যদি অন্তর্ভুক্ত করি, তাহলে আমার এক্সপেন্স হয়ে যাচ্ছে আলটিমেটলি 80,000 টাকা, যদি আমি অ্যাক্রুয়াল বেসিস ফলো করি। আর ক্যাশ বেসিস হলে আমার 40,000 টাকাই থাকছে। তাহলে আমি যদি এখন অ্যাক্রুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিং এবং ক্যাশ বেসিস অফ অ্যাকাউন্টিং দুইটি কম্পেয়ার করি, তাহলে আমার নেট ইনকাম কী হয় আমরা সেটা একটু এক নজর দেখে নিই। এখানে আমরা ইফ দ্য কোম্পানি ফলোজ ক্যাশ বেসিস অফ অ্যাকাউন্টিং, তাহলে আমার রেভিনিউ যা আছে তাই সেটাই থাকবে আমার 80,000 টাকা। আমার এক্সপেন্সেস যা ছিল সেটাই থাকবে আমার কত, 40,000 টাকা। এবং ডেপ্রিসিয়েশন আমরা জানি নন ক্যাশ এক্সপেন্স, নন ক্যাশ হলে ক্যাশ বেসিস অফ অ্যাকাউন্টিংয়ে আমার সেটা আসবে না, তাহলে কত, 0। তাহলে আমার নেট ইনকাম কিন্তু 40,000 টাকাই থাকছে। এখন আমি যদি অ্যাক্রুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিং ফলো করি, তাহলে আমার নেট রেভিনিউ দেখাবো কত, 1 লক্ষ টাকা। আমি ডেপ্রিসিয়েশন এক্সপেন্স হিসেবে দেখাবো, তার মানে কি হয়ে যাবে, নেট ইনকাম কমে যাবে 10,000 টাকা, এবং এক্সপেন্সেস আমার ছিল কত টাকা, 70,000 টাকা। পূর্বের মতোই, জাস্ট আমার একটা আইটেম বেড়ে গেল কত, ডেপ্রিসিয়েশন 10,000 টাকা। তাহলে আমার নেট ইনকাম আন্ডার অ্যাক্রুয়াল বেসিস হলো 20,000 টাকা, যেটা পূর্বে আমাদের নেট ইনকাম ছিল কত, আমরা একটু দেখে নিই, 30,000 টাকা। ডেপ্রিসিয়েশন হওয়ার কারণে আমার কি হলো, 10,000 টাকা বেড়ে গেলে আমার ইনকাম কমে গেল। তাহলে আমার ক্যাশ বেসিসে নেট ইনকাম 40,000 টাকা, এবং অ্যাক্রুয়াল বেসিসে নেট ইনকাম আমার 20,000 টাকা। তাহলে এটি আমরা কিভাবে ক্যাশ ফ্লো স্টেটমেন্টে রেকনসাইল করতে পারি সেটা আমরা দেখে নিই। তাহলে এবিসি কোম্পানি স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোস, আমরা জানি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আমরা তৈরি করি অ্যাক্রুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিংয়ের প্রফিট নিয়ে। আমরা এখানে 19 দিয়ে নিই। তাহলে নেট প্রফিট অ্যাক্রুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিং আমার কত হলো, এখানে হলো 20,000 টাকা। তাহলে আমরা এখানে বসিয়ে দিব 20,000 টাকা। অ্যাকাউন্টস রিসিভেবল ইনক্রিজ, সেটা আমার কত টাকা ছিল,
পূর্বের মতোই আমার অ্যাকাউন্ট রিসিভেবল ইনক্রিজ ছিল 20,000 টাকা, তাহলে ইনক্রিজ করলে আমি মাইনাস করব কত 20,000 টাকা। আর অ্যাকাউন্টস পেয়েবল আমার ইনক্রিজ করেছিল, সেখানে যোগ করব আমরা 30,000 টাকা, তাহলে বাকি রইল ডেপ্রিসিয়েশন। তাহলে ডেপ্রিসিয়েশন আমরা যোগ করব। কেন যোগ করব? এক্সপেন্স বা ক্যাশ আউট হয়নি, কিন্তু আমি এখানে কি করছি খরচ হিসেবে দেখিয়ে দিচ্ছি। এই কারণে আমি যে পরিমাণ এক্সপেন্সকে আমি এখানে কমিয়ে দিয়েছিলাম সেই পরিমাণ ক্যাশ টাকা কি করে দেবো, এখন আমি যোগ করে দেবো। অর্থাৎ ডেপ্রিসিয়েশন আইটেমটা যদি যোগ করে দিই তাহলে আমার কি হবে, ক্যাশ ফ্লো স্টেটমেন্টের যে আমার পার্থক্য ছিল সেটি আমার কি হয়ে যাবে, মিলে যাবে। তার মানে আমি নন ক্যাশ যদি কোনো এক্সপেন্স থাকে যোগ করে দিচ্ছি। তার কারণ হলো কি, ডেপ্রিসিয়েশন আমি বিয়োগ করছি বাট আমারটি কোনো খরচের জন্য ক্যাশ আউটফ্লো হয়নি, তার মানে ক্যাশ হাতে বেশি আছে। তাহলে ক্যাশ হাতে বেশি থাকলে এখন আমি সেখানে ক্যাশ ফ্লো স্টেটমেন্টে কী করে দেবো, সেটি যোগ করে দেবো। যদিও খরচ দেখাইছে কিন্তু ডেপ্রিসিয়েশনের জন্য কোনো পার্টিকে আমি কি করিনি, ক্যাশ পরিশোধ করিনি। এই কারণে আমার ক্যাশ বেশি আছে বিধায় আমি কী করলাম, এখানে যোগ করে দিলাম। তাহলে ক্লোজিং ক্যাশ আমার 40,000 টাকা, যেটি আমাদের ক্যাশ বেসিস অফ অ্যাকাউন্টিং যখন করেছিলাম তখন 40,000 টাকাই ছিল। তার মানে বলতে পারি ক্লোজিং ক্যাশ ইকুয়াল নেট ইনকাম আন্ডার ক্যাশ বেসিস অফ অ্যাকাউন্টিং। এখন আমি আরও কিছু এক্সাম্পলস বা আরও কিছু আইটেম যেগুলো পূর্বে বলেছিলাম যে কেন বাড়ে বা কেন কমে, তো আপনার পরীক্ষার জন্য বা আপনার জানার জন্য কেন বাড়ে সেটি ব্যাখ্যা না করলেও চলবে। আপনি সাধারণত যদি মনে রাখেন যে কারেন্ট অ্যাসেট যদি বাড়ে তাহলে আপনি ক্যাশ ফ্লোতে কী করবেন, এটা কমিয়ে দিবেন। কারেন্ট অ্যাসেট যদি কমে আপনার ক্যাশ ফ্লোতে বাড়িয়ে দিবেন। কেন হচ্ছে পূর্বে আলোচনা করেছি। একইভাবে কারেন্ট লায়াবিলিটি যদি বাড়ে আপনি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি করার সময় যোগ করে দিবেন। উল্টোটি কারেন্ট লায়াবিলিটি যদি কমে আপনি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট যখন করবেন তাহলে কি করবেন, কমিয়ে দিবেন। কেন কমবে আমি পূর্বে আলোচনা করেছি। তারপর আরও কিছু লেনদেন এখানে আমি দেখিয়ে দিচ্ছি। Increase or decrease in elements meaning effects in net cash position or cash position treatment. Receivables decrease এর অর্থ হলো more cash received, অর্থাৎ রিসিভেবল কমে গেলে বুঝতে পারবো আমি বেশি টাকা গ্রহণ করেছি। বেশি টাকা গ্রহণ করেছি মানে হলো more cash in hand। যেহেতু বেশি টাকা আমার হাতে আছে সেজন্য আমি কি করব, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করার সময় যোগ করে দেব। অর্থাৎ ক্যাশ কম থাকলে কমিয়ে দেব, ক্যাশ বেশি থাকলে বাড়িয়ে দেব। রিসিভেবলস ইনক্রিজ মানে হলো কি লেস ক্যাশ রিসিভড, তার মানে লেস ক্যাশ ইন হ্যান্ড। লেস ক্যাশ ইন হ্যান্ড মানে আমি কি করব, সেটিকে মাইনাস করে দেব। পেয়েবল ইনক্রিজ, এটি পূর্বে আলোচনা করেছি। পেয়েবল ইনক্রিজ মানে আমি কি আমার পাওনাদারকে কম পরিশোধ করেছি সেই জন্য আমার লেস ক্যাশ পেমেন্ট। লেস ক্যাশ পেমেন্ট মানে মোর ক্যাশ ইন হ্যান্ড। যেহেতু ক্যাশ বেশি আছে আমি কি করে দেবো, যোগ করে দেবো। পেয়েবল ডিক্রিজ এর অর্থ হলো মোর ক্যাশ পেমেন্ট। আমি ডিক্রিজ পাওনা, যদি আমার পাওনাদার কমে যায় আমি ধরে নেব কি বেশি পেমেন্ট করেছি, বেশি পেমেন্ট করার কারণে আমার হাতে টাকা কম আসে সেজন্য কি করে দেবো, আমি মাইনাস করে দেবো। ইনভেন্টরি ইনক্রিজ, আমরা জানি কারেন্ট অ্যাসেট যদি বেড়ে যায় তাহলে আমি কি করব, মাইনাস করে দেবো। কেন মাইনাস করে দেবো, মোর পারচেজ, আমি কি করেছি বেশি পারচেজ করেছি মানে আমার লেস ক্যাশ ইন হ্যান্ড। তাহলে লেস ক্যাশ ইন হ্যান্ড যেহেতু আমি কি করে দেবো, মাইনাস করে দেবো। অর্থাৎ মোর থাকলেই প্লাস, লেস থাকলেই মাইনাস। তারপরে যদি আমরা বলি ইনভেন্টরি ডিক্রিজ করছি মানে হলো কি আমি কম পারচেস করেছি। কম পারচেস করা মানে হলো আমার হাতে টাকা বেশি রয়েছে, বেশি থাকলে আমি কি করে দেবো, যোগ করে দেব। ইনভেস্টমেন্ট ইনকাম আমার কি অ্যাসিউমড, আমি ধরে নিলাম এটি ডিউ। ইনভেস্টমেন্ট ইনকাম আমি পাইনি মানে হলো আমি ভবিষ্যতে পাবো কিন্তু এখন পাইনি, না পাওয়ার কারণে লেস ক্যাশ ইন হ্যান্ড আমি কি করে দেবো, মাইনাস করে দেবো। প্রফিট অন সেল অফ নন কারেন্ট অ্যাসেট, আমি যদি কোনো নন কারেন্ট অ্যাসেট সেল করে যদি আমি প্রফিট হয় সেক্ষেত্রে কি নন ক্যাশ ইনকাম, আমার কোনো ইনকাম, এটা ক্যাশ ইনকাম না। সেই কারণে আমি সেল করার কারণে আমার ক্যাশ কম হয়েছে, লেস ক্যাশ ইন হ্যান্ড। তাহলে লেস হলে আমি কি করে দেবো, মাইনাস করে দেবো। লস অন সেল অফ নন কারেন্ট অ্যাসেট, এটাও আমাদের নন ক্যাশ এক্সপেন্স। তাহলে এক্সপেন্স হয়ে গেছে তার মানে আমি কি করেছি, এক্সপেন্স হয়েছে কিন্তু আমি এক্সপেন্স হিসেবে ক্যাশ কাউকে পরিশোধ করছি না, এই কারণে আমার ক্যাশ হাতে বেশি রয়ে গেছে, এই জন্য আমি কি করে দেবো, এখন যোগ করে দেবো। এভাবে সবগুলো আইটেম আমি এখানে আর দেখিয়ে দিয়েছি, আপনারা একটু অ্যানালিসিস করলেই আপনারা দেখতে পারবেন। তারপর আমি যদি বলি গভর্নমেন্ট গ্র্যান্ট অ্যামোর্টাইজেশন, তাহলে গভর্নমেন্ট গ্র্যান্ট আমাদের একটা লায়াবিলিটি, এটা নন ক্যাশ ইনকাম।
তাহলে নন ক্যাশ ইনকামের জন্য আমি কি করিনি, এটা আমি লেস ক্যাশ ইন হ্যান্ড, এটা যেহেতু নন ক্যাশ ইনকাম, আমার ক্যাশ কিন্তু হাতে কম আছে, যদিও এটি ইনকাম, বাট আমি কি এসছে সেটা আমি এই ইনকামটার জন্য ক্যাশ বাড়েনি, সেই জন্য লেস ক্যাশ ইন হ্যান্ড মানে মাইনাস করব। তো এভাবে সুপ্রিয় দর্শকবৃন্দ বাকি জিনিসগুলো আপনারা আপনাদের বুদ্ধিমত্তা দিয়ে, আপনাদের নলেজ দিয়ে আলোচনা করলে সবগুলো আপনারা বুঝতে পারবেন। তারপর আমি যদি বলি পারচেজ অফ প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট, তাহলে পারচেজ অফ প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট মানে বোঝাই যাচ্ছে আমার লেস ক্যাশ ইন হ্যান্ড, মানে ক্যাশ বেশি করা হয়েছে, ক্যাশ পেমেন্ট বেশি করা হয়েছে, এই কারণে আমার মাইনাস হয়ে যাবে। আবার সেল করলে আমার কি হবে, ক্যাশ বেড়ে যাবে, আমি তাহলে কি করে দেব, যোগ করে দেব। আমি যদি কারো কাছ থেকে লং টার্ম বড়োইং করি, বড় করলে আমার হাতে টাকা বেশি থাকবে, আমি তাহলে কি করে দেব, যোগ করে দেবে। এভাবে আপনারা প্রত্যেকটা আইটেম এখানে নিজেরা আলোচনা করলে বা নিজেরা যদি দেখে একটু চেষ্টা করেন তাহলে এটার সাথে মিলিয়ে নিতে পারবেন। আমি আবারও প্রথম থেকে সবগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যাতে আপনারা ভিডিওটি দেখার সময় আপনারা এটা দেখে নিতে পারেন। অনেকেই আমাকে অনুরোধ করেন সফট কপি পাঠানোর জন্য। আসলে সফট কপি দিয়ে সুপ্রিয় দর্শকবৃন্দ আমার কোনো সমস্যা নেই, বাট বর্তমানে আপনাদের এত ভলিউমে আমি অনুরোধ পাই বা কমেন্ট পাই, যেটি আমার চাকরি করার পাশাপাশি কমেন্টগুলো অনেক সময় উত্তর দিতে পারি না, সেজন্য আমি দুঃখ প্রকাশ করছি, আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর যেহেতু সফট কপি অনেক ক্ষেত্রেই দিতে পারি না সময়ের অভাবে, আসলে সদিচ্ছা থাকা সত্ত্বেও সময়ের অভাবে আমি সফট কপিগুলো দিতে পারি না, সেই জন্য ক্ষমা চাওয়া স্যার, আসলে আর কোনো কিছু করার নেই। কারণ শত না, হাজার না, লক্ষ দর্শক আপনারা এখন এটা কমেন্ট করছেন, মতামত দিচ্ছেন, সেজন্য অসংখ্য ভালো লাগা আপনাদের প্রতি এবং কৃতজ্ঞতা। সেজন্য আমি আপনাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি এবং সিম্পলি ওয়ার্ডে করা, আপনারা যারা ওয়ার্ডে কাজ করতে পারেন এটা আপনারা দেখে করে নিতে পারবেন। সেজন্য আমি এগুলো আবার একটু দেখিয়ে দিচ্ছি, যাতে আপনি নিজে আলোচনা করে বা নিজে বুঝে বা আপনার বন্ধুর সাথে শেয়ার করে বসে কেন বাড়ছে, কেন কমছে, কেন ইফেক্টটা হচ্ছে, যাতে আপনারা সহজেই বুঝতে পারেন। আশা করি সবাই দেখে নিয়েছেন। এরপর আমরা যেটা একটু আলোচনা করব আজকে, মেথডস অফ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। আমাদের দুইটি মেথড রয়েছে, একটা হলো ইনডাইরেক্ট মেথড আর একটা বলা হয় ডাইরেক্ট মেথড। Indirect method, this method focuses on the differences between net income and net cash from operating activities. Mainly operating activities থেকে আমাদের যে পার্থক্যটা হয় ক্যাশ ফ্লো স্টেটমেন্টে, সেটাই আমাদের ইনডাইরেক্ট মেথডে দেখানো হয়। কারণ আমরা জানি ক্যাশ ফ্লো স্টেটমেন্টের তিনটি সোর্স রয়েছে, টাইপস রয়েছে: অপারেটিং অ্যাক্টিভিটিস, ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এবং ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। ডাইরেক্ট মেথড এবং ইনডাইরেক্ট মেথডে ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এবং ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস তেমন পার্থক্য নেই। পার্থক্যটি হয় শুধু আমাদের অপারেটিং অ্যাক্টিভিটিস, অর্থাৎ আমরা যখন অ্যাক্রুয়াল পিস অফ অ্যাকাউন্টিং ফলো করি, সেখানে আমরা অপারেটিং এক্সপেন্সে বা অপারেটিং ইনকামে আমরা কিছু নন ক্যাশ এক্সপেন্সেস এবং গেইনস দেখিয়ে থাকি, যেটা পূর্বে আলোচনা করলাম। এই কারণে আমাদের এখানে পার্থক্যটা হয়। আর ইনডাইরেক্ট মেথড 98% কোম্পানি এটি ফলো করে, বর্তমান সকল প্রতিষ্ঠানই ইনডাইরেক্ট মেথডেই আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্টটি করে থাকি। আর ডাইরেক্ট মেথড যদিও আলোচনা করা হয় না বা অঙ্ক করা হয় না, তবু আমি একটু বলে দিচ্ছি। দিস মেথড শোজ অপারেটিং ক্যাশ রিসিভড অ্যান্ড পেমেন্টস অ্যান্ড সো ইট ইজ মোর কনসিস্টেন্ট উইথ দ্য অবজেক্টিভ অফ স্টেটমেন্ট ক্যাশ ফ্লোস। যাই হোক, এটি যেহেতু ব্যবহার হয় না, আমি এই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করছি না। তাহলে ইনডাইরেক্ট মেথড অফ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আমরা যখন করব, বিগিন উইথ নেট প্রফিট বিফোর ট্যাক্স ফর দ্য ইনকাম স্টেটমেন্ট। ইনকাম স্টেটমেন্টে যে নেট প্রফিট হবে সেটা নিয়ে আমরা শুরু করব। এবং কোন মেথডে যেটা করব, আমরা ইনকাম স্টেটমেন্ট অ্যাক্রুয়াল মেথড যেটা করে থাকি। অ্যাডজাস্ট ফর ইন্টারেস্ট টু গেট ব্যাক টু প্রফিট ফ্রম অপারেশন। অ্যাডজাস্ট ফর নন ক্যাশ আইটেম, যেটা আমরা দেখলাম ডেপ্রিসিয়েশন, গেইন, লস। অ্যাডজাস্ট ফর ইনক্রিজ অর ডিক্রিজ ইন ওয়ার্কিং ক্যাপিটাল। ওয়ার্কিং ক্যাপিটাল বলতে আমরা যেটা বুঝি কারেন্ট অ্যাসেট অ্যান্ড কারেন্ট লায়াবিলিটিস। এই দুটোকে আমরা বলি কি, ডিফারেন্স বিটুইন কারেন্ট অ্যাসেট অ্যান্ড কারেন্ট লায়াবিলিটিস ইজ ওয়ার্কিং ক্যাপিটাল। তার মানে কারেন্ট অ্যাসেট বাড়লে বা কমলে কি হয়, যেটি পূর্বে আলোচনা করলাম। এখানে আবার দেখিয়ে দিয়েছি ডেপ্রিসিয়েশন এক্সপেন্স আমরা কি করব, যোগ করব। প্যাটেন্ট অ্যামর্টাইজেশন এক্সপেন্স, নন ক্যাশ এক্সপেন্স আমরা যোগ করব। ডিপ্লেশন এক্সপেন্স, যেটা আমাদের মিনারেল রিসোর্স বা কয়লা খনি বা বিভিন্ন খনিজ সম্পদের জন্য আমরা ব্যবহার করে থাকি, যোগ করব।
লস অন সেল অফ অ্যাসেট, যদি আমাদের লস হয় তাহলে কি করব, যোগ করব, আর যদি প্রফিট হয় তাহলে কি করে দেবো, বিয়োগ করে দেবো নন ক্যাশ আইটেম হিসেবে। আর এরপরে আমি একটু ফরম্যাট অফ স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোস একটু আলোচনা করে দিই, কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে। আগামী পর্বে চেষ্টা করব আমি দু একটি এক্সাম্পলস আপনাদের সাথে শুরু করার জন্য। ইউপিসি কোম্পানি স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোস, ক্যাশ ফ্লো অফ অপারেটিং অ্যাক্টিভিটিস, এখানে আমরা যে অ্যাডজাস্টমেন্টগুলো করব, যে ইন্টারেস্ট এক্সপেন্স, ফাইন্যান্সড কস্ট, ডেপ্রিসিয়েশন যেগুলো নন ক্যাশ, ইনভেস্টমেন্ট ইনকাম, প্রভিশন ইনক্রিজ অর ডিক্রিজ, গভর্নমেন্ট গ্র্যান্ট, অ্যামোর্টাইজেশন, এই আইটেমগুলো আমরা পরবর্তীতে বিস্তারিত যখন অঙ্ক করব তখন আমরা দেখিয়ে থাকব। সাধারণত একাডেমিক লেভেলে, বিশেষ করে অনার্স, মাস্টার্স, বর্তমানে ইন্টারমিডিয়েটেও এই চ্যাপ্টারটি যোগ করা হয়েছে। এখানে আমাদের অনেক আইটেম রয়েছে, সবগুলো আইটেম নিয়ে অঙ্ক আসে না। বাট যখন আপনি প্রফেশনাল পড়াশোনা করবেন, সিএ, এসিসিএ, সিএমএ অর আদার অ্যাকাউন্টিং প্রফেশনাল এক্সামস, সেই ক্ষেত্রেও কিন্তু আপনার ক্যাশ ফ্লো স্টেটমেন্টের ভলিউমটা অনেক বড় হয় এবং একটু ডিফিকাল্ট হয়, কারণ আপনার প্রফেশনাল এক্সাম আসলে যারা পড়ছেন বা পড়েছেন বা পাশ করেছেন তারা জানেন এর পেইনটা কত বেশি। সেটা এসিসিএ হোক, সিএ হোক, সিমা হোক বা সিএমএ হোক, যে কোনো প্রফেশনাল ডিগ্রি একটু ডিফিকাল্টি বেশি থাকে। এই কারণে এখানে আমাদের আইটেমগুলো বেশি, ডিফিকাল্টিও বেশি, কারণ আপনি যখন বাস্তবে কাজ করবেন অনেকগুলো জিনিস মাথায় রেখেই কাজ করতে হয়। এই জন্য এখানকার লেভেলটা একটু ডিফিকাল্ট এবং যাকে টেস্ট করা হয় যে আপনি আসলে ক্যাপেবল কি না। যাই হোক, এই বিষয়ে আমরা পরবর্তীতে অঙ্ক যখন করব আমি বলে দেব কোনটা একাডেমিক লেভেলের জন্য এবং কোনগুলো প্রফেশনাল লেভেলের জন্য, এবং সবগুলো করার পরে আমাদের ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট অ্যাট দ্য এন্ড আমাদের কত সেটা বের হয়ে যাবে। তো সুপ্রিয় দর্শকবৃন্দ, অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের সাথে শোনার জন্য এবং দেখার জন্য। আশা করি আপনারা আপনাদের মতামত প্রকাশ করবেন, ভালো লাগলে বা খারাপ লাগলে যেটাই হোক মতামত দেবেন, এবং কোথায় কোনো সমস্যা থাকলে বা ইনকনসিস্টেন্সি থাকলে বা আমার বলার ভুল থাকলে বা কোথাও বানান যে কোনো সমস্যা থাকলে আমাকে অনুগ্রহপূর্বক শেয়ার করবেন। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। তবে শেষ করার পূর্বে দেখে নিব আগামী পর্বে আপনাদের সাথে কী নিয়ে আলোচনা করব। সবাইকে অশেষ ধন্যবাদ। সুপ্রিয় দর্শকবৃন্দ, আগামী পর্বে আপনাদের সাথে IAS 7 স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোস এর পার্ট 3 এবং লাস্ট পর্ব, যেখানে আমরা একটি কম্প্রিহেন্সিভ এক্সাম্পল নিয়ে আলোচনা করব। এক্সাম্পলটি চেষ্টা করব অনেকগুলো বিষয় কভার করতে, তাই আমি আশা করব আপনারা যারা পার্ট 1 এবং পার্ট 2 দেখেছেন অন্তত কেউই সেটি মিস করবেন না, কারণ খুবই গুরুত্বপূর্ণ। এবং পার্ট 3 হল আমরা ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট যে আলোচনা করেছি তার টোটাল অ্যাপ্লিকেশন। আশা করি সবাই দেখবেন এবং আপনার মতামত দিবেন। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সবাইকে অশেষ ধন্যবাদ।